বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে, সংসদে প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাসকে প্রবলভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, জানালেন তথ্য উপদেষ্টা। এবং আগামী 2 মাস জ্বালানি তেলের কোনো সংকট হবে না বললেন জ্বালানি বিভাগের মুখপাত্র। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি একথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে ইউরোপ ও অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জানান, মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের সফরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নতুন শ্রমবাজার অনুসন্ধান ও পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের সময়োপযোগী দক্ষ জনবলে রূপান্তর করতে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম এখন প্রযুক্তি নির্ভর এক নতুন পর্যায়ে পৌঁছেছে, কিন্তু দেশে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ব্যবস্থার ঘাটতির কারণে সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জনবল গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে ফটো সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সংগঠনের নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান কাজ হওয়া উচিত আপনাদের বর্তমান জনবলকে সময় উপযোগীভাবে তৈরি করার জন্য, দক্ষ জনবলে রূপান্তরিত করার জন্য আপনাদের ইনস্টিটিউট করাটা খুব জরুরি। আমি মনে করি ইনস্টিটিউট করার জন্যই এই ভবনটা অবিলম্বে আপনাদের নিয়ন্ত্রণে আনা দরকার এবং এটা উন্নত হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে মব সন্ত্রাসকে প্রবলভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতে এসব কর্মকাণ্ডে নজিরবিহীন ছাড় দেয়ায় সমাজে আইন নিজের হাতে তুলে নেয়ার একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে। উপদেষ্টা জানান, কোনোভাবেই মব জাস্টিস বা আইন বহির্ভূত কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাসের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়ানো হতে পারে বলেও জানান এই তথ্য উপদেষ্টা। এই সরকার এই রকম না যে সে নিখুঁত সব কিছু করে, স্বৈরাচারী সরকারের সব নিখুঁত থাকে। আমরা একটু যদি আসি, ইস্যুটা যেহেতু আসলো, মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তাতে আগামী 2 মাস সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, দেশে 1,01,385 মেট্রিক টন ডিজেল, 31,821 মেট্রিক টন অকটেন, 18,211 মেট্রিক টন পেট্রোল এবং 77,546 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। জ্বালানি বিভাগের মুখপাত্র আরও বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয়। এপ্রিল মাসেও করা হয়েছে। আগামী মাসে কেমন দাম হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। এ সময় শিল্প কারখানার ডিজেলে কোনো ঘাটতি নেই বলে জানান জ্বালানি বিভাগের এই মুখপাত্র। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ, আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে।
বাহরাইনে নিহত বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর পর তা পরিবারের কাছে হস্তান্তর করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, গিরিশচন্দ্রের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে, এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির যোগসূত্র নেই। দাফন কাজ সম্পন্ন করতে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে ৩৫,০০০ টাকা দেয়া হয়েছে উল্লেখ করে ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে পরিবারকে আরও ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণাও দেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও নজরদারি নিশ্চিতে সবাইকে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিদেশ যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। ফুটপাত ব্যবহার উপযোগী রাখতে সরকার তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এছাড়াও অল্প জায়গায় অধিক দোকান যেন বসতে না পারে, সেজন্য হকার কোথায় বসবে সেটার গাইডলাইন দেয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আগামী ১ সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন আব্দুস সালাম। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে। ডিজিটাল লেনদেন সম্প্রসারণে স্পেন্ড অ্যান্ড উইন শীর্ষক ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড। ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলা সাফারি স্পিরিট শীর্ষক উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫-২৬ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই উইন্টার ক্যাম্পেইনে দেশজুড়ে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়। ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী ডাচ বাংলা ব্যাংকের কার্ডধারী চান মিয়া জিতেছেন কেনিয়ায় ৪ দিন ৩ রাতের কাপল ট্রিপ সহ প্রিমিয়াম সাফারি অভিজ্ঞতা। এছাড়া অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণ, গ্যাজেট ও হোম অ্যাপ্লায়েন্স ভাউচার, ডাইনিং ও শপিং সুবিধা। নির্ধারিত শর্তে পিওএস ও অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পয়েন্ট অর্জন করেন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিজয়ী নির্বাচন করা হয়। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এ ধরনের উদ্যোগ নগদবিহীন লেনদেনকে আরও উৎসাহিত করছে। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। শিক্ষা খাতের উন্নয়নে যা যা প্রয়োজন সরকার তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী। মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা সিলেটের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন। এই পরীক্ষায় পাস করতেই হবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা তো পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ফসিল হয়ে যাচ্ছে নাকি? তো সেই জায়গায় আমাদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় আমাদের যেতে হবে। যেতে হলে কাদের মাধ্যমে যাব? শিক্ষকদের মাধ্যমে নাকি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী এ সফর করবেন। সকালে বগুড়া সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ব্রিফিং শেষে তারা জনসভাস্থল সহ সংশ্লিষ্ট ভেন্যু পরিদর্শন করেন। এ সময় বগুড়া ৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০ তারিখে এখন পর্যন্ত যেটি ঠিক আছে, উনি সড়ক পথে ঢাকা থেকে রওনা দিয়ে 10:30টার মধ্যে বগুড়া সার্কিট হাউসে পৌঁছবেন। এরপর এখান থেকে উনি বগুড়া জজকোর্ট প্রাঙ্গণে যাবেন। সেখানে বগুড়া বার সমিতির নতুন ভবন যেটা নির্মিত হয়েছে
এটি উনি উদ্বোধন করবেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দাওয়ান। সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়নের চিংব্রং বৌদ্ধ বিহার মাঠে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এই সামাজিক উৎসব ঘিরে বৌদ্ধ বিহার মাঠে সকল ধর্ম, বর্ণ ও জাতি গোষ্ঠীর মিলন ঘটেছে বলেও মন্তব্য করেন পার্বত্যমন্ত্রী। সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমার সভাপতিত্বে বেতার শিল্পী সানুচিং মারমা ও সাচিং ও মারমার সঞ্চালনায় উৎসবে সরকারি, বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাসহ হাজারো লোকের সমাগম ঘটে। আমি এসবে মাঝে আসতে পারে আবার আনন্দিত, আমি আপনাদের সাথে আছি, থাকবো, আবার আসবো। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন তথ্য দিয়েছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA। সংবাদ মাধ্যমটি বলছে, বুধবার তেহরানের জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে একথা জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ার। এ সময় ইরান সবসময় আলোচনা ও গঠনমূলক কূটনীতির ওপর জোর দিয়ে এসেছে বলেও জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ইচ্ছা চাপিয়ে দিতে বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে তবে তা ব্যর্থ হবে। ইরানি জনগণ এমন কোনো পদক্ষেপ কখনো মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরান যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ না করলে এতদিনে দেশটি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত দাবি করে তিনি জানান, মার্কিন হামলায় যে ক্ষতি হয়েছে তেহরানের তা পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে। লেবাননের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, লেবাননের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ। সংবাদ মাধ্যমটি বলছে, হাসান ফাদলাল্লাহ এক বিবৃতিতে নিজেদের অবস্থানের পুনর্বিবেচনা করে জনগণের পাশে ফিরে আসার জন্য লেবানন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে সরকার অঞ্চলটিকে ঝুঁকির মধ্যে ফেলেছে অভিযোগ করে ইসরায়েলের দাবি অনুযায়ী তেহরান ওয়াশিংটনের আলোচনার প্রক্রিয়া থেকে লেবাননকে বাদ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন ফাদলাল্লাহ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলতি আইপিএলে কঠিন সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স। মাঠে পারফরমেন্সে ধারাবাহিকতা না থাকায় এখনও জয়হীন দলটি, আর এর মধ্যে নতুন করে ধাক্কা খেয়েছেন দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। চেন্নাইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে আইপিএল কর্তৃপক্ষ রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করেছে। টুর্নামেন্টের আচরণ বিধি অনুযায়ী প্রথমবার এমন অপরাধে অধিনায়কের জন্য এটাই সর্বনিম্ন শাস্তি। আইপিএলের ২২তম ম্যাচে আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংস তোলে ১৯২ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানেই থেমে যায় কলকাতা। ফলে ৩২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এবারের আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪টি হার এবং একটি পরিত্যক্ত ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছে কেকেআর। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি এখনও খুঁজছে প্রথম জয়ের দেখা। ইনজুরির কারণে শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়ায় দলটির ভারসাম্য নষ্ট হয়েছে, আর তারই প্রভাব পড়ছে পারফরম্যান্সে। সব মিলিয়ে মাঠের ব্যর্থতার পাশাপাশি শৃঙ্খলাজনিত এই জরিমানা কেকেআরের জন্য বাড়তি চাপ হিসেবেই দেখা দিচ্ছে। ব্রাজিল জাতীয় দলে ফেরার লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন নেইমারের জন্য গুরুত্বপূর্ণ। বুধবার কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে মাঠে নেমে গোল পেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই নিজের প্রত্যাবর্তনের প্রথম গোলটি করে
সান্তোসকে এগিয়ে দেন নেইমার। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় প্রতিপক্ষ রিকোলেতা। ফলে ম্যাচটি ড্রতেই শেষ হয় এবং গ্রুপ ইতে পিছিয়ে পড়ে সান্তোস। ম্যাচ শেষে ESPN ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দলের পারফরম্যান্স নিয়ে জানান, সবাই ভুল করলেও দল খারাপ খেলেনি। এরপরই দর্শকদের কটূক্তির মুখেও পড়তে হয়েছে নেইমারকে। সাক্ষাৎকার শেষে টানেলে ফেরার পথে এক সমর্থকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। 2023 সালের অক্টোবরের পর ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। তবে হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে মাঠে ফিরছেন তিনি। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে, সংসদে প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাসকে প্রবলভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, জানালেন তথ্য উপদেষ্টা। এবং আগামী 2 মাস জ্বালানি তেলের কোনো সংকট হবে না বললেন জ্বালানি বিভাগের মুখপাত্র। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।